হ্যালো, আমি সুদীপ্ত। আমরা আজকে সেকেন্ড লেকচারে চলে এসেছি। তো আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা রাশি কাকে বলে পড়েছিলাম, স্কেলার রাশি, ভেক্টর রাশি পড়েছিলাম, কিছু উদাহরণ পড়েছিলাম, সেই রাশিগুলো সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করবো সেই টপিকটি হলো এককবিহীন ভৌত রাশি। প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে আমরা বললাম যে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হয়। তারপরে আমরা পড়লাম যে রাশি তো জানলাম যে কারা কারা রাশি। এবার সেই রাশিগুলোকে পরিমাপ করার জন্য কিছু আমরা একক ডিফাইন করলাম, যে এই রাশিগুলোর সাথে এই নামে রাশিগুলোকে ডাকা হবে, বা এই পরিমাণটাকে এই রাশির একটা ক্ষুদ্র ভগ্নাংশ ধরে তারপরে সেই সংলগ্ন বড় রাশিগুলোকে মাপা হবে। সেই নির্দিষ্ট সুবিধাজনক যে রাশির যে পরিমাণটা, তাকে আমরা একক হিসেবে ধরেছি। এবার আমরা এখানে বলছি যে কিছু রাশি আছে তাদের কি এককবিহীন, কিন্তু তারা ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি, তারা পরিমাপযোগ্য, কিন্তু তাদের কোনো কি নেই, একক নেই। অর্থাৎ পরিমাপযোগ্য, তাই তারা রাশি, তারা যথেষ্ট ইম্পর্টেন্ট রাশি, কিন্তু তাদের কোনো একক নেই। এবার সেটা কখন হতে পারে? দেখো, আমরা ছোটবেলায় অনুপাত পড়েছিলাম। অনুপাত মানে কি? রেশিও, মানে একটাকে একটা দিয়ে ভাগ করলে। দেখো, 5 মিটারকে যদি আমি 2 মিটার দিয়ে ভাগ করি, তাহলে তার ফলাফল কি হয়? 2.5। কিন্তু মিটার কিন্তু আর থাকে না, কারণ মিটার আর মিটার কাটাকাটি চলে যায়। মানে একটা 5 মিটার বাই 2 মিটার মানে কি? মানে এই যে 2.5টা কি? 2.5টা হলো 5 মিটার 2 মিটারের 2.5 গুণ। এই কোনো সংখ্যার কত গুণ আকারে যদি প্রকাশ করা হয়, তাহলে সেই যে রাশিগুলোতে এরকম একটা সম্পর্ক থাকে, সেই রাশিগুলোতে কোনো একক থাকে না। আচ্ছা, তার বেস্ট উদাহরণ কি? তার বেস্ট উদাহরণ হলো কি? কোনো পদার্থের পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভর কাকে বলে? আমরা জানি পারমাণবিক ভর মানে কোনো পদার্থের একটি মৌলের ভর একটি কার্বনের C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কত বেশি। তাহলে C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কোনো একটি মৌলের ভর কত বেশি? মৌলের একটি পরমাণুর ভর, সেটি হলো মৌলের পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে মৌলের একটি পরমাণুর ভর, মানে উপরেও ভর, নিচেও কার্বনের C12 পরমাণুর একটি C12 যে পরমাণু রয়েছে কার্বনের, তার ভরের 1/12 অংশ, মানে উপরেও ভর নিচেও ভর। তাহলে যদি আমরা এখানে পারমাণবিক ভর মানে কি? বেসিক্যালি দুটো ভরের অনুপাত। দুটো ভরের অনুপাত হওয়ার জন্য কি হয়? এটি শুধুমাত্র একটি সংখ্যা। এই সংখ্যার জন্য কোনো রকম এককের দরকার নেই। অর্থাৎ যদি আমি বলি অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে বোঝা যাবে অক্সিজেনের পারমাণবিক ভর যদি 16 হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে কার্বনের একটা পরমাণুর ভর যা তার 1/12 অংশের তুলনায় অক্সিজেনের একটা পরমাণুর ভর 16 গুণ বেশি। মানে কার্বনের একটা পরমাণুর ভর যদি x হয়, তার 1/12 অংশের যা ভর, তার তুলনায় একটা অক্সিজেন পরমাণুর ভর 16 গুণ বেশি। তার মানেই হলো কি? তার মানেই হলো অক্সিজেনের পারমাণবিক ভর 16। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি লিখেছি। এই পারমাণবিক ভর সম্পর্কে তোমাদের একটা আমি ভালোভাবে কনসেপ্ট দেব, এটা খুব কাজে লাগবে, সেটা একটু পরে দিচ্ছি। দেখো কি বলছে, যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত আকারে প্রকাশ করা যায়, সেই সমস্ত ভৌত রাশির কোনো একক থাকে না, এদেরকে এককবিহীন রাশি বলা হয়। যেটা তোমাদেরকে বোঝালাম যে ভৌত রাশি কোনো না কোনো রাশির অনুপাত, তাদেরকে কোনো একক থাকে না। আচ্ছা, যেমন উদাহরণ হলো কি? মৌলের পারমাণবিক ভর। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে বলছে মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ। আচ্ছা, পারমাণবিক ভর যখন প্রথম কনসেপ্ট এসেছিল, তখন একটা হাইড্রোজেনের একটা পরমাণুকে
পরমাণুর ভরকে একক ধরা হতো, বলা হতো হাইড্রোজেন একটা পরমাণুর ভর 1 একক। কারণ কি? কারণ আমরা জানি হাইড্রোজেন হলো গিয়ে এক পরমাণু, আর ওর ভর সংখ্যা কত? ওর ভর সংখ্যাও 1, ওর প্রোটন সংখ্যাও 1, তাই তো? ভর সংখ্যাও 1 আর প্রোটন সংখ্যাও কত? 1। হাইড্রোজেনের একটা পরমাণুর, এক পরমাণু না দ্বিপরমাণু গ্যাস, যাই হোক, হাইড্রোজেনের একটা পরমাণুর ভর সংখ্যা কত? 1, প্রোটন সংখ্যা কত? 1। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটি হাইড্রোজেনের পরমাণুর ভর ধরে নিলাম আমরা 1 একক। সেটা 1 গ্রাম হতে পারে, কোনো কিছু হতে পারে। এবার কোনো একটি মৌলের পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর থেকে কত গুণ ভারী, সেটিকেই তার পারমাণবিক গুরুত্ব বলা হতো। ঠিক আছে, এবার এখানে একটা সমস্যা আছে, তাকেই তার পারমাণবিক ভর বলা হতো। এবার কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের যত গুণ, অর্থাৎ একটি প্রোটনের ভরের বেসিক্যালি যত গুণ হতো, সেটিকেই তার পারমাণবিক ভর বলা হতো। তাহলে পারমাণবিক ভর প্রথম কাকে ধরা হতো? হাইড্রোজেনকে দিয়ে, তাই তো? এরপর দেখা গেল হাইড্রোজেনের ভরটা যেহেতু খুব ছোট, ছোট জিনিসে যদি কোনো ভুল হয়, সেই ভুলটা বড় জিনিসে অনেক বেশি হয়ে যায়। মানে হাইড্রোজেনের ভর তো আমরা 1 ধরছি, বা ওখানে জাস্ট একটা প্রোটন আছে। এবার আমরা জানি 1 এককে যদি 0.1 ভুল হয়, আর 100 এককে যদি 0.1 ভুল হয়, তাহলে 1 এককে 0.1 ভুলটা অনেক বেশি। আচ্ছা, তার জন্য নেওয়া হলো কাকে? অক্সিজেনকে নেওয়া হলো। এবার অক্সিজেনের তো একে আইসোটোপস রয়েছে, 2 অক্সিজেনের যে আইসোটোপদের যে রেশিও, সেই রেশিও বায়ুমণ্ডলে একরকম, জলে একরকম। আর অক্সিজেনের সাথে বিভিন্ন মৌলের কেমিক্যাল রিয়াকশন হয়, সেটা একটা পজিটিভ সাইড, কিন্তু বেশ কিছু মৌল আছে যাদের কেমিক্যাল রিয়াকশন হয়ও না। তার জন্য অক্সিজেনের এই প্রবলেমের জন্য তার জন্য পরবর্তীকালে কার্বনকে নেওয়া হলো। কার্বনকে নিয়ে এটা মজা পেল কি? দেখো, কার্বন আমরা জানি কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন আছে, 6টি নিউট্রন আছে, আর 6টি ইলেকট্রন আছে। ইলেকট্রনের ভর অলমোস্ট নেই, তো 6 আর 6 ইকুয়াল টু কত? 12। তাহলে আমি বলতে পারি কার্বনের একটি নিউক্লিয়াসে 12টি নিউক্লিয়ন আছে। নিউক্লিয়ন মানে নিউক্লিয় কণা, মানে প্রোটন বা ইলেকট্রন। এবার আমি তাহলে অ্যাজিউম করলাম, ও আচ্ছা, কার্বনের একটা নিউক্লিয়াসে 12টি এরকম প্রোটন নিউট্রন আছে। মনে করি 12টির প্রত্যেকটার গড় ভর 1। তাহলে কার্বনের একটা পরমাণুর গড় ভর কত ধরতে পারবো? গড় ভর ধরতে পারবো 12। এইভাবে কার্বনকে চয়েস করা হয়েছে। তাহলে কার্বনের একটা পরমাণুর গড় ভর যদি 12 একক হয়, তাহলে কার্বনের সাথে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে কার্বনের একটি পরমাণুর ভর কত? একটি পরমাণুর ভর ভাবছে কত? 12 একক। বাহ, দারুণ ব্যাপার। এবার একটি পরমাণুর ভর 12 একক, 12 এককের মধ্যে কতজন লোক আছে? 12টি নিউক্লিয়ন আছে। নিউক্লিয়ন মানে কি? প্রোটন বা নিউট্রন। ঠিক আছে, নিউক্লিয়ন, সরি। বারোটি নিউক্লিয়ন, তাহলে 12টি নিউক্লিয়নের ভর 12 একক। তাহলে একটি নিউক্লিয়নের গড় ভর কত? 1 একক। এবার পারমাণবিক গুরুত্ব কিভাবে হিসাব করছে? পারমাণবিক গুরুত্ব বলছি কেন? কোন মৌলের পারমাণবিক ভর কিভাবে হিসাব করছে? কার্বনের একটি পরমাণুর 1/12 অংশ তুলনায়, মানে বেসিক্যালি একটি নিউক্লিয়নের ভরের তুলনায় কোনো পদার্থের ভর যত গুণ হবে, কোনো পদার্থের মৌলের পারমাণবিক ভর যত গুণ হবে, তাকেই তার কি বলছে? পারমাণবিক ভর বলছে। ঠিক আছে, এইভাবে কনসেপ্টটা এসেছে। তাহলে এই যে পারমাণবিক ভর গেল, তারপর হলো আণবিক ভর। আচ্ছা, আণবিক ভরও সেম। কোন মৌলের একটি অণুর ভর কার্বনের একটি C12 কার্বনের যে আইসোটোপ আছে, তার ভরের
1 বার অংশ তুলনায় যত গুণ ভারী তাকেই তার পারমাণবিক আণবিক ভর বলছে। সেম ভাবে আসছে বিকৃতি। বিকৃতি কি? বিকৃতিও দুটি রাশির অনুপাত। কি কি? বিকৃতি মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রকৃত দৈর্ঘ্য। একটা লোহার রড আছে, সেই রডটাকে আমি বল প্রয়োগ করে টেনে লম্বা করে দিলাম, তাহলে যেটুকু লম্বা বেড়েছে নিচে পুরো যে আগের যে লম্বাটা ছিল সেই দুটোর অনুপাত কি হচ্ছে? বিকৃতি বলছে। তার মানে কি? বিকৃতি মানে কি? মিটার বাই মিটার। কারণ যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটাও হলো মিটার, আর যে দৈর্ঘ্য ছিল সেটাও হলো মিটার। তা দুটো মিটারের অনুপাত কি হয়? একক ছাড়াই হয়, তাই তো? মিটার মিটার কেটে কাটাকাটি চলে গেল। তাহলে এখানে কি? এখানে বেসিক্যালি কাটাকাটি যাওয়া উচিত না, বাট আমরা বলছি অনুপাত। মানে বিকৃতি বললেই বোঝা যাবে কি এটি বেসিক্যালি কোনো একটার অনুপাত বলেছে। মানে ধরো আমি বললাম কোনো একটা জিনিসের বিকৃতি 0.2, তাহলে বুঝতে হবে যদি সেই বস্তুটার দৈর্ঘ্য 1 একক হতো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হতো 0.2। যদি সেই বস্তুটার একক 10 একক হতো, 10 মিটার হতো, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হতো 10 মিটার ইন্টু 0.2 মানে 2 মিটার। ঠিক আছে, এইভাবে করে ক্যালকুলেশনটা হচ্ছে। আচ্ছা, সেম ভাবে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক গুরুত্ব, এগুলো কি এককহীন রাশি। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলছে? একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ যে পরিমাণে জলীয় বাষ্প থাকতে পারে আর যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার অনুপাত, মানে দুটি ভরের অনুপাত। মানে ভরের অনুপাত মানে আবার সেই কি আপেক্ষিক আর্দ্রতা কি আমাদের এককহীন রাশি, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সেম আপেক্ষিক গুরুত্ব কি? কোনো পদার্থের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় যত গুণ বেশি, গোদা বাংলায়, তাকে তার আপেক্ষিক গুরুত্ব বলছে। অর্থাৎ এখানেও অনুপাত, অনুপাত মানে এখানেও কি এককহীন রাশি। আর এবার সায়েন্স পড়তে গেলে তোমাদের সবচেয়ে বেশি বিরক্ত লাগবে এই ব্যতিক্রম। কিন্তু ব্যতিক্রম ছাড়া সায়েন্স হয় না। যেখানেই তুমি যাবে সেখানেই ব্যতিক্রম কিছু কিছু থাকবে। এবার এই এককবিহীন রাশিরও দুটো ব্যতিক্রম আছে, এক হলো সমতল কোণ, এক হলো ঘন কোণ। আচ্ছা, আমরা আগে কি পড়লাম? আমরা বললাম যে সমস্ত রাশিকে দুটি রাশির অনুপাত আকারে প্রকাশ করা যাবে তাদেরকে একক থাকে না। ঠিক আছে, কারণ কি উপর নিচে কাটাকাটি যায়। রুচি রাশির অনুপাত মানে কি একটা একটার কত গুণ বোঝায়। কিন্তু এবার বলছে না, এমন দুজন আছে যারা প্রকৃতপক্ষে অনুপাত কিন্তু তাদের একক আছে। এই যে পীড়নের তো কোনো একক নেই, কিন্তু পীড়নকে আমি বলতেই পারি না, আমি পীড়নকে আমি একটা কিছু নাম দিয়ে ডাকবো, পীড়নকে আমি সুদীপ্ত নাম দিয়ে ডাকলাম, সুদীপ্ত বলে বুঝতে পারবো পীড়ন আছে। সেরকম ভাবেই এই যে দুটো জিনিস সমতল কোণ ও ঘন কোণ, এদের কিন্তু কোনো একক নেই। এদের কিন্তু কোনো একক থাকার কথা নয়, কারণ এরাও দুটো রাশির অনুপাত, কিন্তু এদেরকে একটা একক দিয়ে ডাকা হয়েছে। এককগুলো কি কি? সমতল কোণ একককে রাখা হয়েছে রেডিয়ান, আর ঘন কোণ একককে রাখা হয়েছে স্টেডিয়ান। ঠিক আছে, আচ্ছা আমি খুব সংক্ষেপে সমকোণটা কি একটু বুঝিয়ে দিই। সমকোণ না, বেসিক্যালি সমতল কোণ। সমতল কোণটা কি? দেখো, সমতল কোণ বোঝার আগে আমাদের বৃত্ত বুঝতে হবে। বৃত্ত মানে কি? কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু যদি নির্দিষ্ট দূরত্ব বর্ধমানকে, মানে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সেম থাকবে, একে যদি তার চারদিকে ঘুরে আসে তাহলে সেই বিন্দুর মানে দ্বিতীয় বিন্দুর যে সঞ্চারপথ থেকে একটি বৃত্ত। আচ্ছা ভালো, এবার এই বৃত্তের উপরে দুটি অংশ নাও, এ আর বি। ধরো এ আর বি হলো এই বৃত্তের একটি বৃত্তচাপ। ঠিক আছে, এবার বৃত্তের কেন্দ্রের সাথে বৃত্তচাপে দুটি পয়েন্ট যোগ করলাম, তাহলে এই যে জিনিসটার উৎপত্তি হচ্ছে, তার মাঝখানে এটাকে আমরা কি বলতে পারি? একটা অ্যাঙ্গেল বলতে পারি, একটা কোণের সৃষ্টি হচ্ছে। তাই তো এই কোণটাকে আমরা নাম দিলাম কি? থিটা। এই কোণটাকে থিটা নাম দিয়ে আমি ক খ গ ঘ যা খুশি নাম দিতে পারলাম। আমরা প্রচলিত ট্রেডিশন অনুযায়ী নাম দিলাম ধরো এই কোণটার থিটা। এবারে কোণটাকে কিভাবে প্রকাশ করব? এই কোণটাকে প্রকাশ করা হয় এই যে বৃত্তচাপ আছে, এই যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপের পরিধি, মানে এই যে বৃত্তচাপের যে পরিধি, এই পরিধির দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই যে ব্যাসার্ধ। ব্যাসার্ধ দুদিকই সমান। দেখো এই বৃত্তের এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আচ্ছা, এটা যদি ও হয়, এই ও এটাও ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, তাই তো? ও হয়, ও এটাও ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, দুজনই ব্যাসার্ধ। আর এটা কি? এটা হলো বৃত্তচাপের একটি অংশ। তাহলে এই কোণটাকে প্রকাশ করা হয় এই বৃত্তচাপের একটি অংশ এবং এই ব্যাসার্ধের অংশের অনুপাত হিসাবে। তাহলে যদি আমি বলা হয় থিটা, আচ্ছা যদি বলা হয় থিটা ইকুয়াল টু এবি
এবি কি? এবি বৃত্তচাপ ডিভাইডেড বাই ওবি মানে ব্যাসার্ধ। তাহলে একে বলা হয় কি? থিটা। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, একে বলে সমতল কোণ। আচ্ছা, এবি কি? একটা দৈর্ঘ্য, ওবি কি? একটা দৈর্ঘ্য। কারণ এবিও একটা দৈর্ঘ্য, বৃত্তচাপ একটি দৈর্ঘ্য, বৃত্তের পরিধির একটা অংশ, সেটা একটা দৈর্ঘ্য। তাহলে এর একক মিটার, এর একক মিটার। তাহলে বেসিক্যালি থিটা কি? থিটা হলো দুটো মিটারের অনুপাত, দুটো দৈর্ঘ্যের অনুপাত। স্বাভাবিকভাবে সেটা কি হওয়া উচিত ছিল? মাত্রাহীন হওয়া উচিত ছিল। মাত্রাহীন বলছি কেন? তাহলে স্বাভাবিকভাবে সেটা কি হওয়া উচিত ছিল? এককহীন হওয়া উচিত ছিল। মাত্রাহীনও বটে, এবার মাত্রা আমি এখন পড়াইনি, ঠিক আছে। তার জন্য এর কিন্তু কোনো একক থাকার কথা নয়, কিন্তু এর ব্যবহার এত বেশি, এতটাই বেশি যে বলা হলো যে না, এত বেশি ব্যবহার, একে একটা একক দেওয়া হোক। তার জন্য এটাকে একক হলো, নাম দেওয়া হলো তার। একককে বলা হলো রেডিয়ান। বোঝা গেল? তাহলে কোণের একক, সমতল কোণের একক কি? রেডিয়ান। সেম ভাবে যদি এটা বৃত্ত না হয়, যদি একটা 3D ফিগার মানে একটা গোলক হতো, সেই গোলকের কেন্দ্রে যদি একটা অংশ, গোলকের গায়ের একটা অংশ একটা কোণ উৎপন্ন করত, সেই কোণটাকে, এই যে তাহলে গোলকটা বেসিক্যালি যদি আমি কেন্দ্র দিয়ে যোগ করি, তাহলে এটা কি বেসিক্যালি শঙ্কু হয়ে গেল, একটা এরকম দেখতে একটা আকৃতি হয়ে গেল, তাই তো? গোলক মানে কি? একটা ফুটবল, ফুটবলের গায়ে একটা অংশ থেকে আমি একটা মাংস কেটে নিলাম, আর তার সাথে কেন্দ্রটা যোগ করে দিলাম। যোগ করে দিলে কি পাবো? আমি একটা শঙ্কু পেয়ে গেলাম। এই যে শঙ্কু, এই যে 3D ফিগারটা, এই শঙ্কুটার এই যে অংশটা আমি কেটে নিলাম, এই অংশের যে ক্ষেত্রফল এস, আর যে এই দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ তার, তার যে স্কোয়ার, এই স্কোয়ার সেইটাকে দিয়ে কি হবে? এই যে কোণটা, শঙ্কুর মাথার যে কোণটা, পুরো যে কোণটা, তাকে প্রকাশ করা হয় এবং তার নাম দেওয়া হয় ঘনকোণ। এবং সেটাও কিন্তু বেসিক্যালি ক্ষেত্রফল বাই রেডিয়াসের স্কোয়ার, স্কোয়ার রেডিয়াসের স্কোয়ার মানে ক্ষেত্রফল একক কি? এস। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। আর রেডিয়াসের একক কি? মিটার, বা রেডিয়াসের স্কোয়ারটা কি হবে? মিটার স্কোয়ার। তাহলে এটাও কিন্তু বেসিক্যালি অনুপাত, এরও কিন্তু একক থাকার কথা নয়, কিন্তু এর একক আছে এবং তার নাম দেওয়া হয় স্টেডিয়ান, ঠিক আছে। তাই ঘনকোণ যেটি কিনা ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের বর্গ, সেটি কিন্তু এককহীন হওয়ার কথা, কিন্তু তার একটা নাম দেওয়া হয়, সেটি কি? স্টেডিয়ান, ঠিক আছে। এই দুটি আমাদের মনে রাখতে হবে, এই দুটি হলো ব্যতিক্রম, এবং এই দুটি দিয়েই পরীক্ষায়, লোকে তো ব্যতিক্রম পছন্দ করে স্যাররা, এই দুটো দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এককবিহীন ভৌত রাশি আমাদের বোঝা হয়ে গেল। এর পরের কনসেপ্ট কি? প্রাথমিক একক বা লব্ধ একক। দেখো, এই যে কনসেপ্ট আমি পড়াবো, এই কনসেপ্টটা নিয়ে বেশ কিছু বিতর্ক আছে। বিতর্ক কি? কেউ বলছে প্রাথমিক একক লব্ধ একক, ঠিক আছে, এই তার মানে আছে, কিন্তু প্রাথমিক রাশি বা লব্ধ রাশির কোনো মানে নেই। কোথাও কোথাও এটা ঠিক, কোথাও কোথাও এটা ভুল। দেখো, প্রথমে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের ইংলিশ বর্ণমালার ভাওয়েল, বাংলায় ধরো স্বরবর্ণ। স্বরবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে। ইংলিশে কি কে আছে? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এরা নিজেরাই নিজেদের মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্ট কি হচ্ছে? বি। বি মানে কি? বি মানে বি, ই। বি এর সাথে একটা ই আছে, তার জন্য কি কনসোনেন্ট, এটা কারো না কারো সাহায্য নিচ্ছে। তেমন ভাবেও আমি এককের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, যে সমস্ত ভৌত রাশির একক অন্য কোনো রাশির এককের উপর ডিপেন্ডেন্ট নয়, তাদেরকে বলা হচ্ছে কি? প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট। বোঝা গেল? নট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বলা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এইবার মানে কি? দৈর্ঘ্যের একক, সময়ের একক, বস্তুর ভরের একক, এককগুলো যখন সংজ্ঞায়িত করা হয় তখন অন্য কোনো এককের দরকার হয় না। বোঝা গেল? আমরা সবার প্রথমে এই এককগুলো ইউজ করা শিখেছি, এই জন্য এই রাশির এককগুলিকে বলা হয় প্রাথমিক একক।
তাহলে যে একক ও নিজেই অন্য কোনো এককের সাহায্য ছাড়া নিজেকে প্রকাশ করতে পারছে এবং যে এককের উপরে ভিত্তি করে অন্যান্য রাশির একক তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে কি প্রাথমিক একক। এবার সংজ্ঞাটা দেখো, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, মানে মিটার, সেকেন্ড আর গ্রাম এরা কেউ কারোর উপর নির্ভরশীল নয়, এবং যে রাশিগুলি এককের সাহায্যে অন্যান্য ভৌত রাশি একক গঠন করা যায়, যেমন বেগের একক কি মিটার বাই সেকেন্ড, মানে কি বেগের একক দৈর্ঘ্য সময়ের এককের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, তাই বেগের একক কিন্তু একটা মৌলিক একক নয়, তাকে বলা হচ্ছে সেই এককগুলিকে মৌলিক একক ও প্রাথমিক একক বলা হয়। তাহলে শুরু হলো রাশি দিয়ে, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায়, সেই এককগুলিকে মৌলিক একক বলা হচ্ছে, নট রাশিগুলিকে। এবার কথা হলো, তাহলে রাশিগুলোকে কি ফান্ডামেন্টাল রাশি বলা যাবে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলা যাবে? দেখো, কোথাও কোথাও এটাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলা হয়, কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলা উচিত নয়। কেন উচিত নয়? যদিও কথাটি অনেক তর্ক সাপেক্ষ কথা। কেন উচিত নয়? আমি দৈর্ঘ্যকে প্রমাণ হিসেবে ধরেছি বলে। আমি দৈর্ঘ্যকে প্রমাণ হিসেবে না ধরে বেগকেও প্রমাণ হিসেবে ধরতে পারতাম। আমি বলতে পারতাম যে না, বেগ, বা ধরতে পারতাম ক্ষেত্রফলকে আমি বলতাম যে না, ক্ষেত্রফল হলো আমাদের একটি মৌলিক রাশি। আমি বলতেই পারতাম আমার ক্ষেত্রফল বেশি ইউজ করতে হচ্ছে। যদি ক্ষেত্রফল মৌলিক রাশি হতো, তাহলে দৈর্ঘ্যের একক কি হতো? দৈর্ঘ্যের একক হতো গিয়ে কি রুট ওভার ক্ষেত্রফল। তখন বলতাম আমি তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফলের উপর ডিপেন্ডেন্ট। তাহলে দৈর্ঘ্য কিন্তু ইটসেলফ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি নয়, কিন্তু দৈর্ঘ্যের একককে আমরা মৌলিক রাশি বলছি বলে দৈর্ঘ্যকে আমরা মৌলিক একক মনে করতে পারি। বেশ জটিল কনসেপ্ট, ভালো করে বুঝে নিও, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বেশিরভাগ বইটি সংজ্ঞাতে আমরা মৌলিক একক কনসেপ্টটা পাবো, কিন্তু মৌলিক রাশি বলে কোনো শব্দ আমরা পাবো না, ঠিক আছে? কিন্তু অনেক জায়গাতে এটা ঘুরিয়ে ইউজ করা হয় মৌলিক রাশি। অনেকে জিজ্ঞাসা করেন, স্যাররাও জিজ্ঞাসা করলে তোমরা এই অ্যান্সারটা দেবে যে রাশিগুলি মানে মৌলিক এককের সাথে যুক্ত, তাদের কি মৌলিক রাশি বলা হচ্ছে। তাহলে আমরা মৌলিক রাশি কি আমরা বুঝলাম, মৌলিক একক কি আমরা বুঝলাম। তাহলে আমাদের মৌলিক রাশির বাদ বিতণ্ডা এখন গিয়ে লাভ নেই, আমরা মোটামুটি বুঝে নিলাম আমাদের মূলটা কথা কি, মৌলিক একক কাকে বলে সেটা পরীক্ষায় আসবে। এবং সেই রাশিগুলির যে এককগুলি নিজেরাই নিজেদের প্রকাশ করতে পারে এবং যাদের সাহায্যে অন্যান্য রাশিগুলিরা তাদের একককে প্রকাশ করে, সেই এককগুলোকে নট রাশিগুলোকে মৌলিক একক বলা হয়। আর সেম ভাবে লব্ধ একক কি, যে রাশির এককগুলি, আবার বলছি যে রাশির এককগুলি, মানে এককগুলি হলো এখানে সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, যে রাশির এককগুলি অন্যান্য মৌলিক এককের উপর ডিপেন্ডেন্ট, তাই সেই রাশির এককগুলিকে বলা হচ্ছে লব্ধ একক। বোঝা গেল? আচ্ছা, উদাহরণ কি বললাম? বেগ মানে কি সময় বাই সরণ, মানে বেগের একক সময়ের একক। এই বেগ মানে সরণ বাই সময়, তাহলে বেগের একক কি হচ্ছে সময়ের একক, আর দৈর্ঘ্যের একক দুটোর উপর ডিপেন্ডেন্ট। তার জন্য বেগের এককে কি বলা হচ্ছে? লব্ধ রাশি, লব্ধ একক বলা হচ্ছে, নট লব্ধ রাশি, ঠিক আছে? আবার অনেক জায়গাতে লব্ধ রাশির সাথে সম্পর্কযুক্ত ভাবে ডিরাইভড ইউনিট বা লব্ধ ইউনিট বা লব্ধ কোয়ান্টিটিও বলা হয়, সেগুলো কোনো মিল নেই। মানে লব্ধ এককের মানে আছে, লব্ধ রাশির বলে সেরকম ভাবে কিছু মিনিং নেই, বা অনেকে ইউজ করে এটা দিচ্ছে। সুতরাং দৈর্ঘ্যের একককে সময় একক দিয়ে ভাগ করলে বেগের একক পাওয়া যায়, অর্থাৎ বেগের একক মানে সরণের একক বা সময়ের একক। তাই বেগের একক একটি লব্ধ একক, কারণ কি এটি সরণ ও সময় এই দুটি প্রাথমিক এককের উপর ডিপেন্ডেন্ট। প্রাথমিকভাবে মূল তিনটি মৌলিক একক কে? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক গ্রাম, এখানে কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ড। তাহলে আমাদের যে রাশিগুলো কি হবে? দৈর্ঘ্য, ভর আর সময়। এই তিনজন হলো গিয়ে ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, ফান্ডামেন্টাল ইউনিট কারা? এই তিনজনের এককগুলোকে। আর এই তিনজনকে যদি আমি বলা হয় তাহলে আমি বলতে পারি তিনজনের ফান্ডামেন্টাল
কোয়ান্টিটি। ঠিক আছে, এবার এদের উপরে ভিত্তি করে, এদের এককের উপর ভিত্তি করে বিভিন্ন পরিমাপ পদ্ধতির ডেভেলপমেন্ট হয়েছে। প্রথমে এসেছিল এফপিএস। এফপিএস এফপিএস মানে কি? ফুট পাউন্ড সেকেন্ড। ফুট কার উপর দৈর্ঘ্যের একক, পাউন্ড কার উপর ভরের একক, সেকেন্ড কার একক সময়ের একক। তারপর এসেছিল সিজিএস, সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, গ্রাম ভরের একক, সেকেন্ড সময়ের একক। তারপরে আসলো এমকেএস। এম হলো দৈর্ঘ্যের একক, কে হলো গিয়ে কিলোগ্রাম ভরের একক, এস হলো সেকেন্ড সময়ের একক। আর এই দুজনকে, সিজিএস আর এমকেএস কে একসাথে বলা হতো মেট্রিক সিস্টেম। মেট্রিক মানে কি? মেট্রিক মানে দশমিক, মানে দশমিক ভগ্নাংশ আগে পিছিয়ে করলে এই সিস্টেমগুলোকে চেঞ্জ করা যায়, এই জন্য এদেরকে মেট্রিক সিস্টেম বলা হয়। পরে বলছি আমরা। এবার একটা ভালো মজার জিনিস, আমাদের ফিজিক্স যত ডেভেলপ হয়েছে তত আমাদের বিভিন্ন ফিজিক্সের শাখার উন্নতি হয়েছে, যেমন থার্মোডাইনামিক্স, যেমন আলোকবিদ্যা, যেমন তড়িৎবিদ্যা, পদার্থের আণবিক বিদ্যা, এরকম। এই যে যত ফিজিক্স যত ডেভেলপ হয়েছে তত আমাদের এই প্রাথমিক যে তিনটি রাশি, দৈর্ঘ্য, সময় আর ভর, এর উপরে ডিপেন্ড করে বাকি রাশিগুলোকে যখন ডিরাইভ করা হচ্ছে তখন সেটা খুব কঠিন ও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, মানে একটা হিউজ ক্যালকুলেশন করতে হচ্ছে। আচ্ছা, এরকম একটা পরিস্থিতিতে বিজ্ঞানীরা ডিসাইড করলো যে না, আমাদের আরো কিছু ফান্ডামেন্টাল ইউনিটের দরকার। মানে রাশিগুলি হয়তো প্রকৃতপক্ষে ফান্ডামেন্টাল নয়, ওরা কোনো না কোনোভাবে প্রাথমিক যে ফান্ডামেন্টাল ইউনিট তিনটে তার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু তাদের ব্যবহার এত বেশি যে তাদেরকে ফান্ডামেন্টাল ইউনিটে রূপান্তরিত করা হলো বা তাদেরকে সম্মান দেওয়া হলো, না তোরাও ফান্ডামেন্টাল ইউনিট। সেরকম ভাবে প্রথম যে লোকটা এসছিল সেই লোকটা হলো কি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার একক। সেইখান থেকে এমকেএস পদ্ধতির নাম হলো এমকেএসএ। ঠিক আছে, তারপরে দেখলো যে না, এই চারজনতেও হচ্ছে না, আরো তিনজনকে লাগবে। তখন আসলো ক্যান্ডেলা, মোল, মোলকে যদি ছোট হাতে লেখা হয়, আর কেলভিন, থার্মোডাইনামিক টেম্পারেচার। এই সাতজন আসলো। এ হলো আলোকদীপ্তি, এ হলো পদার্থের পরিমাপ, আর এ হলো থার্মোডাইনামিক টেম্পারেচার বা একটা উষ্ণতার একটা একক। এই যে তিনজন আর এই আগের চারজন, এই সাতজন বলা হলো যে না, এই সাতজন এবার থেকে কি প্রাথমিক একক। আর এই সাতজনকে নিয়ে যে এককের পদ্ধতি তৈরি উঠলো তাকে বলা হলো রিভাইসড এমকেএসএ বা এসআই পদ্ধতি। আচ্ছা, এই সাতজনকে নিয়ে যে পদ্ধতি তৈরি হলো সেই পদ্ধতির নাম হলো এসআই পদ্ধতি। আমার এখানে হিস্ট্রি লেখা আছে, আমি তোমাদেরকে আস্তে আস্তে পড়ে শোনাবো, বাট আমি তোমাদের মেন জিনিসটা এভাবে বুঝিয়ে দিলাম কিভাবে পুরো গল্পটা এসেছে। আচ্ছা, সেই কথাটা এখানে লেখা আছে যে পরবর্তীকালে দেখা গেছে যে না, এদেরকে দ্বারা হচ্ছিল না, তখন আরো সাতজনকে নেওয়া হলো। আচ্ছা, এখানে অ্যাম্পিয়ার হলো আমাদের তড়িতের প্রবাহ মাত্রার একক। ভালো করে মনে রাখতে হবে, প্রবাহ মাত্রা, তড়িৎ ক্ষেত্র প্রবাহ নয়, তড়িৎ প্রবাহ মাত্রা মানে একক সময়ে একটা জায়গা থেকে কতগুলো ইলেকট্রন বা হোলের কনসেপ্ট বাদ দাও, কতগুলো ইলেকট্রন যায়, কতগুলো আধান যায়, তাকেই বলছে কি প্রবাহ মাত্রা। ঠিক আছে, ইতিহাসটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। দেখো, প্রথমে চলে আসলো 1874 সালে। 1874 সালে ফ্রান্সে সর্বপ্রথম এই BAAS, ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ অ্যাডভান্স সায়েন্স, এরা এই গাউসিয়ান পদ্ধতি বা সিজিএস পদ্ধতির আবিষ্কার করে। সিজিএস পদ্ধতি বলে আমরা বুঝবো গাউসিয়ান পদ্ধতি, আর আমরা আরেকটা জিনিস বুঝবো ফ্রেঞ্চ পদ্ধতি, কারণ এখানে ফ্রান্সে এই রাশির প্রথম ইউজেস শুরু হয়। আচ্ছা, এখানে মূল এককগুলোর মান অপেক্ষাকৃত ছোট এবং ব্যবহার পদ্ধতি খুব সোজা। মানে আগে ছিল শুধু এফপিএস, ওই লন্ডনে ওরা ব্রিটিশরা শুধু সব এফপিএস চালু করেছে। এফপিএস অত্যন্ত থার্ড ক্লাস একটা রাশি, কারণ এখানে সংখ্যাগুলোই কি বাজে, ফুট পাউন্ড সেকেন্ড। আচ্ছা, ফুট মানে 1 ফুট মানে 12 ইঞ্চি, মানে 10-এর সাথে কোনো সম্পর্ক নেই। মেট্রিক কি করলো, ফ্রান্সে কি করলো, গাউসিয়ান পদ্ধতিতে কি হলো, সব 10-এর সাথে সম্পর্কযুক্ত, মানে একটা সাথে 10 গুণ 10 গুণ এরকম ভাবে হবে। লিটারের সাথে মিটারের সম্পর্ক আছে, আয়তনের সাথে
দৈর্ঘ্যের একটা সম্পর্ক রেখেছে, খুব সুন্দরভাবে তৈরি করেছে। ওরা ওরকম ভাবে কিছু করেনি, ওরা যখন যেটা ইউজ করতো তখন সেভাবে তৈরি করেছে, তার জন্য বিচ্ছিরি বিচ্ছিরি সমস্ত এককগুলোর নাম এসছে। আচ্ছা, এফপিএস পদ্ধতি, এটি ব্রিটিশ পরিমাপ পদ্ধতি, বর্তমানে গ্রেট ব্রিটেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের কয়েকটা জায়গাতে ইউজ হয়। একই এককের ছোট বড় যে রাশিগুলি আছে, মানে 1 ফুট থেকে 2 ফুটে যেতে গেলে কত ইঞ্চি হচ্ছে, 1 পাউন্ড থেকে 4 পাউন্ডে গেলে কিরকম ভাবে সংখ্যাগুলি কতটা চেঞ্জ হচ্ছে, সেগুলি যথেষ্ট বিচ্ছিরি এবং যথেষ্ট সময় সাপেক্ষ ক্যালকুলেশন। তার জন্য এই পদ্ধতি আজকে প্রায় ইউজ করা হয় না। দৈর্ঘ্যের ক্ষেত্রে ফুট, ইঞ্চি, আয়তনের ক্ষেত্রে ব্যারেল, গ্যালন, ভরের ক্ষেত্রে পাউন্ড, আউন্স, মানে একটা এককেরই 50 রকমের একক। আমাদের এদিকে কি হচ্ছে, একটা একক কিলোগ্রাম, তার আগে কি আছে গ্রাম, কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, মানে একটা সুন্দর ছন্দে যাচ্ছে, প্রত্যেকটা 10 গুণ, খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারে, দশমিক পয়েন্ট এদিক ওদিক করে। এদের কনভার্সেশন কি, ব্যারেল আর গ্যালন এর মাঝখানে কনভার্সেশন ফ্যাক্টর জানলে মাথা খারাপ হয়ে যাবে, এত বিচ্ছিরি। পাউন্ড আর আউন্স আমি ভুলে গেছি, এতটাই বাজে আর কি, যাই হোক। তারপর আসলো এমকেএস এ বললো যে না, সিজিএস এর পদ্ধতিগুলো একটু ছোট ছোট, মানে এককগুলি তার একটু বড় করে আমরা সেন্টিমিটারের জায়গায় মিটারকে নিলাম, গ্রামের জায়গায় কিলোগ্রামকে নিলাম, আর সময়ের জায়গায় সেকেন্ডকে নিলাম, এবং তাদের আদ্যাক্ষরকে নিয়ে এমকেএস পদ্ধতি আবিষ্কার হলো। ঠিক আছে, এটিকে মেট্রিক পদ্ধতিও বলা হয়, এটিও মেট্রিক পদ্ধতি। আচ্ছা, পরবর্তীকালে তড়িৎ প্রবাহ মাত্রাকেও এর সাথে যুক্ত করে এর নাম হয়ে যায় এমকেএসএ। আচ্ছা, তারপরে আসলো এসআই পদ্ধতি, যেটা 1960 সাল থেকে মোটামুটি শুরু হয়েছে যাত্রা। এর ইতিহাসটা দেখো, বলছি উপরোক্ত 3টি পদ্ধতিতে নিজস্ব সীমাবদ্ধতা ও সুসংহতির অভাব লক্ষ্য করে বিজ্ঞানীরা সর্বপ্রথম সর্বজন স্বীকৃত সুসংগঠিত পরিমাপ একক তৈরি করার জন্য উদ্যোগী হন। আচ্ছা, নির্ভুল আর উদ্দেশ্যে কি করার জন্য এককের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব আসে, কারণ কি সরলীকরণের জন্য। এতগুলো ফিজিক্সের ডিপার্টমেন্ট চলে এসছে, এবার একটা সরলীকরণ দরকার। সেই দৈর্ঘ্য প্রস্থের সাথে একটা বিচ্ছিরি সম্পর্ক তৈরি করে দৈর্ঘ্য মিটারের সাথে কোনো নতুন এককে আনার প্রসিডিওর বাদ দাও, এর থেকে ভাই অ্যাম্পিয়ারকে নিয়ে আসো, এর থেকে ভাই ক্যান্ডেলাকে নিয়ে আসো এবং তাদেরকে ইউজ করে নতুন একক বানাও। আচ্ছা, সেই সময় 1960 খ্রিস্টাব্দে প্যারিস শহরে বিজ্ঞানীরা আন্তর্জাতিক সম্মেলনে পরিমাপের আধুনিকতম পরিমার্জিত ব্যবস্থা হিসাবে 7টি মূল একককে একত্রিত করে নাম দেওয়া হয় RMKS বা রেশনালাইজড এমকেএস সিস্টেম, রেশনালাইজড মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম। আচ্ছা, আর এর নাম দেওয়া হয়, এর ফ্রেঞ্চ নাম মোস্ট প্রবাবলি লে সিস্টেমা ইন্টারন্যাশনাল দি ইউনিটস বা সিস্টেম ইন্টারন্যাশনাল, মানে বেসিক্যালি কথা হলো সিস্টেমা ইন্টারন্যাশনাল। যাই হোক, সেই শব্দটার ফুল ফর্মটা কিভাবে আসছে, সিস্টেম ইন্টারন্যাশনাল, সেখান থেকে আসছে SI পদ্ধতি। ঠিক আছে, আর পুরো নাম কি, লে সিস্টেম ইন্টারন্যাশনাল দি ইউনিটস। আচ্ছা, 1974 সালে অনুষ্ঠিত ওজন পরিমাপক বিষয়ক চতুর্দশ আন্তর্জাতিক সম্মেলনে এই চূড়ান্ত সিদ্ধান্ত লাভ করে, এবং তারপর থেকে কি হচ্ছে, এসআই ইউনিটটাই সমস্ত বইতে প্রকাশ করা হয়, সেটা এতটা ফেমাস হয়েছে, এতটা প্রভাব বৃদ্ধি করেছে। আচ্ছা, এককের বিভিন্ন পদ্ধতি হয়ে গেল। এবার এককের যে বিভিন্ন পদ্ধতি সেই রিলেটেড পড়ার সময় তোমরা এই ছকটা পরবর্তীকালে খুব দেখবে। এখানে দেখো, এখানে এসআই পদ্ধতিতে যে 7টি ফান্ডামেন্টাল, এই যেখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইউজ করেছে শব্দটা দেখেছো, যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা মৌলিক রাশি, সেই মৌলিক রাশির যে মৌলিক একক, 7টা মৌলিক একক, কে মাস দিয়ে শুরু করি, মাস মানে কেজি, সেকেন্ড, সরি এটা মাস না, ভুল বললাম, প্রথমে মিটার দিয়ে শুরু করি, এমকেএস, মিটার মানে দৈর্ঘ্যের একক, সেকেন্ড সময়ের, কেজি কি ভরের, মোল কি পদার্থের পরিমাপের, ক্যান্ডেলা কি আলোক দীপন প্রাবল্য, কেলভিন কি থার্মোডাইনামিক টেম্পারেচার, আর অ্যাম্পিয়ার কি তড়িৎ প্রবাহ মাত্রা। এই 7টি একককে মূল এককে নাম দেওয়া হলো এসআই পদ্ধতি, এদেরকে এভাবে লেখা হয়, এবং তাদের সাথে এই 7জন ধ্রুবককে লেখা হয়। এই ধ্রুবকগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কিছু কিছু মুখস্থ করতে হবে। ইলেকট্রনের আধান মুখস্থ হয়ে যাবে, আলোর গতিবেগ অলরেডি জানো, ডেল্টা ভি এটা মুখস্থ করতে হবে, সিজিয়াম পরমাণুর হাইপারফাইন ফ্রিকোয়েন্সি, যাই হোক ট্রানজিশনের, এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এরা মুখস্থ করতে হবে, এনএ মানে অ্যাভোগাড্রো নাম্বার, এটা তোমরা পরে মুখস্থ হয়েই যাবে। আচ্ছা, আর কেসিডি এটা আমাদের সেরকম ভাবে লাগে না,
আর কেলভিন থার্মোডাইনামিক টেম্পারেচার, এটার মানে হলো -273 ডিগ্রি টেম্পারেচারে সমস্ত কিছু সলিড হয়ে যায়। আচ্ছা, মানে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এটাও তোমাদের মনে হয় অতটা লাগবে না। যাই হোক, তো এখানে এর মানে কি, এই এককগুলির এই যে ধ্রুবকগুলিকে কেন এখানে লিখেছে, কারণ এই যে ধ্রুবকগুলির মান মহাবিশ্বের সর্বত্র সমান, এগুলো চেঞ্জেস হয় না। তাহলে আমি যখন কোনোভাবে একককে ডিফাইন করবো, আমরা কি বলেছিলাম, নির্দিষ্ট সুবিধাজনক, নির্দিষ্ট বলেছিলাম। তাহলে আমরা এমন কাউকে চয়েস করছি, এমন কাউকে ধ্রুবককে চয়েস করছি যাদের মান কখনোই চেঞ্জ হয় না। সবচেয়ে সোজা বোঝানোর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, দুনিয়া ভার মে যায়, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কোনোদিন চেঞ্জ হবে না। শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে হিসাব করে আমরা মিটারকে সংজ্ঞায়িত করেছি। বলছি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমরা কি পড়েছি, 3×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বললাম 1/3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যে সময়ে যে ডিস্টেন্স যাবে সেটাকে আমরা বলে দিচ্ছি 1 মিটার। তেমন ভাবে বাকি এককগুলিকেও, বাকি আমাদের যে ইগুলো আছে, মানে ধ্রুবকগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। তাহলে আগের যে সংজ্ঞা, প্রাচীন যে সংজ্ঞা, তার সাথে আমাদের এখনকার সংজ্ঞার কিছুটা ডিফারেন্স হয়েছে। আচ্ছা, আজকের লেকচার এই অবধি থাকবে। পরের দিন আমরা এই যে এককগুলি সম্পর্কে জানবো। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি বলিনি, এখানে বলতে ভুলে গিয়েছিলাম। দেখো, এসআইতে 7টি একক হলো, তারপরে এই যে রেডিয়ান আর স্টেডিয়ান, যে দুটোকে আমরা আগে বোঝালাম, তাদেরকে বলো তোরা ওয়াই। তোদের যেহেতু প্রচুর ইউজ, তোদেরকে আমরা নতুন নাম দেবো, তোদেরকে বলবো পরিপূরক ইউনিট তোরা, বা সাপ্লিমেন্টারি ইউনিট। আচ্ছা, ভালো কথা, ওরা বেশ যাতে উঠলো, বা সাপ্লিমেন্টারি ইউনিট আমাদেরকে নতুন নাম দেওয়া হয়েছে, কারণ আমাদের প্রচুর ইউজেস, আমরা বীজগাণিতিক ক্ষেত্রে আমাদের বিশাল ইউজেস, আমরা জিওমেট্রিতে আমাদের খুব হিউজ ইউজেস। ইন ফিউচার যখন ডিসকাশন হলো, তখনকে বলা হলো না তোরা সাপ্লিমেন্টারি ইউনিট না, তোরা সেই লব্ধ ইউনিটই চলে যা, তোদেরকে মৌলিক এককেও রাখবো না, সাপ্লিমেন্টারি একক জিনিস কনসেপ্টে তুলে দিল, ওদেরকে লব্ধ এককে পাঠিয়ে দিল। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে একটা বৃত্তের চারিদিকে যদি পুরোটা ঘুরে আসে, তাহলে যে মোট যে কোণটা হচ্ছে, মোট সমতল কোণ, সেটা হলো 2π রেডিয়ান। আর যদি একটা মানে গোলকের চারদিকে কেউ ঘুরে আসে, তাহলে মোট ঘনকোণ যেটা উৎপন্ন করছে কেন্দ্রে, সেটার পরিমাণ হলো 4π একক, 4π স্টেডিয়ান। ঠিক আছে, আচ্ছা, এইটা সম্পর্কে তোমাদের আমি আর বেশি কিছু বলবো না। রেডিয়ান, স্টেডিয়ান এগুলো সম্ভবত তোমাদের এই বছরের সিলেবাসে নেই, যদি থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের পরে বুঝিয়ে দেবো। যদি তোমরা পাই এর সম্পর্কে আইডিয়া থাকে, তখনই তোমাদেরকে জিজ্ঞাসা করবে আমাকে। ঠিক আছে, আচ্ছা, সেই পদ্ধতিতে কিছু এককের নাম আর তার সংকেত, আর এককের নাম মানে রাশি, সংকেত, এককের নাম এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, সেটা আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এখানে মেট্রিক পদ্ধতির সুবিধা অসুবিধা, এটা আমরা পরের দিন পড়বো। আমরা এখানে বলি এসআইতে যে 7টি মূল একক ছাড়া সমতল কোণ, ঘনকোণকে আমাদেরকে খুব উন্নতি লাভ করেছিল, তাদেরকে একটা বিশাল মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1995 সালে এদেরকে সম্পূর্ণভাবে ওই রাশিটাকে ডিনোট করে দেয়, রাশিটাকে বাদ দিয়ে দেয়, এবং এদেরকে কি হয়, লব্ধ এককে শ্রেণীভুক্ত করে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, একটু পড়ি। হ্যাঁ, দেখো, আয়তনের একক কি, আয়তনের সংকেত কি, আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, একটি স্থানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ করলে কি হচ্ছে, আয়তন হচ্ছে, মানে কতটা স্থান দখল করছে দৈর্ঘ্যটা। তার একক কি বলছে, তার এককে বলছে ঘনমিটার। যদি আয়তন সম্পর্কে আমরা পরে পড়বো, আমাদের যে সেন্টিমিটার, সেলসিয়াস বলছি কেন, লিটারের সাথে ঘনমিটারের কি সম্পর্ক, সেগুলো নিয়ে আমরা পরে পড়বো। ঠিক আছে, তেমন ভাবে আসছে কি বল মানে কি, বলে এককে বলছে নিউটন। আচ্ছা, তারপরে আসছে গিয়ে বলের সিজিএস একক হলো নিউটন, এসআই একক কি ডাইন। আচ্ছা, 1 নিউটন কি হলো 10⁵ ডাইন, কনভার্সনটা আসবে তোমাদের প্রমাণ করতে। আচ্ছা, শক্তি কার্যের একক জুল, ক্ষমতা ওয়াট, চাপ পাস্কাল, ঘনত্ব কিলোগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, আয়তন হলো মিটার কিউব, আর ভর হলো কি কিলোগ্রাম। তাহলে ঘনত্ব যদি হয়, ঘনত্ব হলো ভর বাই আয়তন। তাহলে ভরের একক কি হচ্ছে, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর এটার একক কি মিটার কিউব। তাহলে আমাদের পেয়ে গেলাম কি কিলোগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, বেগের একক আমরা পড়েছি, ভরবেগের একক, ভরবেগ আমরা আগের দিন জানলাম, ভরবেগ কাকে বলে, তার একক কি ভর ইন্টু বেগের একক। ভরের একক কি কেজি, বেগের একক কি মিটার সেকেন্ড ইনভার্স বা মিটার পার সেকেন্ড। কম্পাঙ্কের একক হার্জ, কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কতবার কাঁপে, তাকে আমরা হার্জ ডিনোট করি। যদিও তাকে সেকেন্ড ইনভার্স লিখলেও হয়, অনেক জায়গায় সেকেন্ড ইনভার্স লেখা থাকে, অনেক জায়গায় হার্জ লেখা থাকে, কারণ সেকেন্ড ইনভার্স মানে কত নাম্বার অফ
কম্পাঙ্ক বাই টাইম, 1 সেকেন্ডে কতবার কাঁপে সেটাকে লিখে, তো তার জন্য নিচে যদি টাইম থাকে তাই সেটাকে সেকেন্ড ইনভার্স বলা হয়। আচ্ছা, তারপর হলো তড়িতাতান। তড়িতাতান মানে কুলম্ব। আচ্ছা, কুলম্ব, হ্যাঁ। আর সিজিএস একক কি? স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, জানার দরকার নেই, নামটা জেনে রাখো। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। রোধের একক কি? ওহম। ওহমকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। গাঢ়ত্ব, গাঢ়ত্ব হলো গিয়ে, এই গাঢ়ত্বর কনসেপ্টটা তোমাদের পরে লাগবে, এখন তোমাদের লাগবে না। গাঢ়ত্ব হলো গিয়ে মোল পার ঘনমিটার, মানে 1 ঘনমিটার স্থানের মধ্যে কত মোল। মোল মানে আমি পড়েছিলাম পদার্থের পরিমাপ, মানে কতটা পরিমাণ পদার্থ আছে। মানে গাঢ়ত্ব বেসিক্যালি ঘনত্বেরই ছোট ভাই বলতে পারো। এটা দুটোর ইউজেসটা আলাদা আলাদা জায়গাতে হয়। আচ্ছা, ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার, মানে বেগের একক বাই সময়ের একক। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? সেকেন্ড। তার থেকে কি এসছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এভাবে কি এসছে? এভাবে আমাদের চলে এসছে আমাদের কি? ত্বরণের একক। দেখো, এবার আমি বলেছিলাম সিজিএস আর এসআই, এই দুটো পদ্ধতিকে একত্রে কি বলা হচ্ছে? মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতি এখন বড্ড ফেমাস হয়েছে এফপিএস পদ্ধতির তুলনায়। তার কিছু কারণ আছে। কারণ কি? প্রথম কথা, মেট্রিক মানে কি? দশমিক। দশমিক পদ্ধতি কেন বলছি? কারণ দশমিক বিন্দুর আগে পরে করলে এর এক ঘর আগে বা পরে যাওয়া যায়। আচ্ছা, মেট্রিক পদ্ধতির এবার সুবিধা, এটা পরীক্ষাতে আসে। মেট্রিক পদ্ধতির সুবিধা কি? দেখো, এই পদ্ধতিতে এক একক থেকে অন্য একক পদ্ধতিতে যেতে হলে, মানে ছোট থেকে বড় এককে যাচ্ছি, মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, দশমিক বিন্দু সরালেই হয়ে যাবে। কারণ একটা একক একটাই রাশির মধ্যে, এক ধরনের রাশির মধ্যে যখন ছোট একক থেকে বড় এককে যাব, ছোট একক বড় এককের 10 গুণ বা 100 গুণ বা 1000 গুণ, মানে 10 টু দি পাওয়ার সামথিং গুণ হয়। তাই শুধু দশমিক বিন্দু এদিক ওদিক নিলেই হয়ে যায়। তার থেকে মেট্রিক পদ্ধতির নাম। আচ্ছা, এই পদ্ধতিতে আয়তন ও ভরে একটা সুবিধাজনক সম্পর্ক আছে। মানে 1 লিটার জলের ভর, 4 ডিগ্রি সি উষ্ণতা 1 লিটার জলের ভর 1 কেজি। এবং এই আয়তন মিটারের যে সম্পর্ক, এটা যে কি হিউজ আমাদের ইউজ হয়। আয়তনের সাথে কেজির যে সম্পর্ক, আয়তনের সাথে ভরের যে সম্পর্ক, সেটা যে কি পরিমাণ ইউজ হয় তার সেটা ভাবার বাইরে। সেটা আমরা পরে যখন ফিজিক্স আরো পড়তে থাকবো তখন বুঝবো। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু শুধু জলের ক্ষেত্রে। হ্যাঁ, এই পদ্ধতিতে কোনো রাশির এককের সংখ্যে ডেসি সেন্টিমিলি, মানে ছোট কি করে হবে, বড় কি করে হবে, নতুন করে নাম দেওয়া দরকার নেই। মিটার, তার সাথে কিলো যোগ করলে কিলোমিটার। আমি মিটার আর তার 10 গুণের জন্য নতুন নাম জিজ্ঞাসা করলাম। আচ্ছা, মিটার, তাহলে তার 10 গুণ হবে একটা সামথিং একটা কিছু নিউটন মিটার। নিউটন মিটার একজনের নাম আছে, তার 10 গুণ হবে কি? লুফি মিটার বলে দিলাম। আর যখন গ্রাম হবে, যখন গ্রামের থেকে ধরো 1 গ্রাম আছে, তার 1000 গুণকে আমি বলে দিলাম না লুফি না, এটা সানজি গ্রাম হয়ে গেল। এরকম হলে হবে না। যদি ওটাও লুফি গ্রাম হয়, মানে ওটা যদি লুফি মিটার হয়, তাহলে ওটাও কি হবে? লুফি গ্রাম হবে। মানে আমি বলতে চেয়েছি দৈর্ঘ্যের একক কি? মিটার। তার 1000 গুণ কি? কিলোমিটার। আচ্ছা, ভরের একক কি? গ্রাম। তার 1000 গুণ কি? কিলোগ্রাম। মানে দু ক্ষেত্রে কে লাগছে? কিলো। কিলো সাফিক্সে যোগ হচ্ছে। কিলো মানে কি? 10⁻³ টাইমস। আমি যদি এরকম নাম দিই, আমি বলতাম যে না, দৈর্ঘ্যের ক্ষেত্রে 10 গুণ হবে গিয়ে লুফি মিটার, আর গ্রামের ক্ষেত্রে 10 গুণ হবে গিয়ে সানজি মিটার। তাহলে আমাদের প্রত্যেকটা জন আলাদা জিনিস মনে রাখতে হতো। কিন্তু এক্ষেত্রে সেটা মনে রাখতে হবে না। আমরা ওই কিলো লাগালেই, যাই থাকুক, গ্রাম থাকুক, সেকেন্ড থাকুক, অন্য কিছু থাকুক, কিলো লাগালেই হয়ে গেল। ঠিক আছে। নিউটন, কিলো নিউটন মানে 1 নিউটনের 10 গুণ, 10⁻³ গুণ, মানে 1000 গুণ। ঠিক আছে, এরকম ভাবে। আচ্ছা, শুধু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই আর ছোট করার সময়ও সেম সিস্টেম। ছোট করার সময় আমাদের মিলি, মাইক্রো এরভাবে করলে আমরা 100 ভাগ, 10 ভাগ এরকম ভাবে নিচের দিকে নামতে থাকবে। তার জন্য এই ছকটা মনে রাখতে হবে। এই ছকটাতে কি রকম আছে দেখো, কিলো, হেক্টো, ডেকা, হেক্টো, কিলো। ডেকা মানে 10 গুণ, হেক্টো মানে 100 গুণ, কিলো মানে 10³ গুণ, তারপর সব 10 এর সমস্ত আরো 3 গুণ 3 গুণ, মানে 10³ 10⁻6 10⁻9 এইভাবে করে যাচ্ছে। তাহলে মেগা মানে 10⁻6, গিগা মানে 10⁻9, টেরা মানে 10⁻12, পেটা মানে 10⁻15। আচ্ছা, এভাবে করে যাচ্ছে। আচ্ছা দেখো, এটা মনে রাখতে সুবিধার জন্য আমি একটা শর্টকাট বানিয়ে রেখেছিলাম, যদিও একটু বিচ্ছিরি শুনতে লাগবে, কিন্তু শর্টকাটটা মনে রাখতে সুবিধা। দেখো, কিলো অবধি আমাদের সবার মনে থাকে। কিলো মানে 1 গ্রাম, 1000 মানে 1 কিলোগ্রাম এগুলো 1000 গ্রাম। সেখানে কিলো মানে 1000, সেটা আমার মনে থাকে। বাকিগুলো মনে থাকবে ইউজ করতে করতে। যদি না থাকে তার জন্য আমরা একটা বানিয়ে রেখেছিলাম, সেটা কি হলো? মেগি। এবার এটা মনে রাখার জন্য আমি এটা
জিনিস বানিয়েছিলাম, একটু শুনতে একটু বাজে লাগবে, ঠিক আছে দেখে নাও। বানিয়েছিলাম ম্যাগি টেপা ইজি, ইজেডওয়াই ইজি, ম্যাগি টেপা ইজি। ম্যাগি তো ছোট ছোট হয়, ওটা খুব সহজেই টেপা যায়। ম্যাগিতে মে থেকে হচ্ছে কি মেগা, জি থেকে হচ্ছে কি কি গিগা, টি টি থেকে হচ্ছে টেরা, পা থেকে হচ্ছে কি কি টেপা, পা থেকে পেটা, আর ইজি ইজেডওয়াই। ই ফর হলো গিয়ে এক্সা, জেড ফর হলো গিয়ে আমাদের জিটা, আর ওয়াই থেকে হলো গিয়ে ইয়োটা। এবার যখন তোমাদের পরীক্ষায় মনে না থাকলে এটা মনে রাখবে ম্যাগি টেপা ইজি, ঠিক আছে? বাজে শুনতে বাট কাজে লাগে। তো সবগুলোতে কি হবে, সব 10 কিউব করে বাড়িয়ে দেবে। 10 to the power 6, 10 to the power 9, 10 to the power 12, 10 to the power 15, 10 to the power 18, 10 to the power 21, 10 to the power 24। ব্যাস মুখস্থ হয়ে গেল, আর ভাবতে হচ্ছে না কিছু। তো এভাবেই ফিজিক্স যত পড়বে বা অন্যান্য সাবজেক্টে যদি এভাবে ইউজ করো, মানে আমার সেই ছোটবেলা ষোড়শ মহাজন পদ পড়েছিলাম, অঙ্গ মগধ কাশী কৌশল, ওই সুর দিয়ে পড়েছিলাম, সেটা এখনো মোটামুটি মনে আছে। তো এইভাবেই ফিজিক্স বা অন্যান্য সাবজেক্ট পড়তে হয়, তাহলে খুব ইজি হবে। সেম ভাবে ছোটগুলোর ক্ষেত্রে যে নামগুলো আছে, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো জেপ্টো ইয়োট্টো, ঠিক আছে? এইটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ, এটা তোমাদের নিজের থেকে এর একটা শর্টকাট আমাকে বানিয়ে পোস্ট করবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে ফেমটো, ফেমটো মানে 10 to the power -15, এর আর একটা নাম আছে, সেটা হলো ফার্মি। তো ফার্মি এখন সেরকমভাবে ইউজ করা হয় না। যদি এর নাম ফার্মি একক ইউজ করা হতো, তাহলে এর যে সিম্বল হতো, এখানে সিম্বল তো এফ, মানে ফার্মি মিটার হলে এফ এম লেখা থাকবে। কিন্তু আগে যেটা লেখা হতো, তাহলে কি হতো, ক্যাপিটাল এফ তারপরে এম লেখা থাকতো, মানে যেটা তখন মানে হলো ফার্মি মিটার, যখন ক্যাপিটাল এফ ছোট হাতের এম থাকবে। আর যদি ছোট হাতের এফ ছোট হাতের এম থাকে, তখন তাকে বলতে হবে ফেমটোমিটার, বাট বেসিক্যালি সিগনিফিকেন্স একই, ঠিক আছে? এই অবধি থাকলো। পরের দিন প্রমাণ দৈর্ঘ্য, প্রমাণ সময়, প্রমাণ ভর, প্রমাণ ছানা ছানা যা আছে, হাতা নাতা যা আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মাইক্রোর যে সিম্বল সেটাকে মিউ দ্বারা লেখা হয়, আর ন্যানোর যে সিম্বল তাকে এম দ্বারা লেখা হয়। মাইক্রো সিম্বল মিউ দ্বারা লেখা হয়, যদিও মাইক্রোতে এম আছে, কিন্তু এম দিয়ে কিন্তু লেখা হয় না, কারণ এম দিয়ে অলরেডি মিলিমিটার রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস, মেগার পর থেকে এখানে দেখো সবাই কিন্তু ক্যাপিটাল লেটার, ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু সব ছোট হাতের লেটার। ওকে, তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ব্যাস, আজকে এই অবধি থাকুক, পরের দিন আমরা প্রমাণ সময় ওইগুলো পড়বো। তো আজকে একটা কুইক রিক্যাপ হয়ে যায়, কি কি আমরা পড়লাম। আমরা প্রথমে বললাম এককবিহীন ভৌত রাশি। আচ্ছা, প্রথমে আমরা পড়লাম ভৌত রাশি। ভৌত রাশি কোথায় গেল? প্রথমে বললাম এককবিহীন ভৌত রাশি, সমতল কোণ, ঘন কোণ কেন ব্যতিক্রম। তারপর পড়লাম মৌলিক একক, লব্ধ একক। সেখান থেকে আমরা মৌলিক রাশি, লব্ধ রাশি সম্পর্কে আইডিয়া নিলাম, আদৌ তার কোনো অস্তিত্ব আছে কিনা আমরা জানলাম। আচ্ছা, এককের বিভিন্ন পরিমাপ পদ্ধতি সিজিএস এফপিএস সম্পর্কে আমরা জানলাম, তার হিস্ট্রি জানলাম। বেশ কিছু ধ্রুবক সম্পর্কে আমরা নাম জানলাম, যে এই এখনকার ফিজিক্সে এই পুরো ফিজিক্সটাই কিছু স্পেসিফিক ধ্রুবকের উপরই দাঁড়িয়ে আছে, সেটা আমরা শুনলাম। সাপ্লিমেন্টারি ইউনিট কাকে বলে জানলাম, তার এখন কোনো পরিচয় নেই, সেটা আমরা জানলাম। এসআই আর সিজিএস এ কিছু এককে লব্ধ এককের নাম কি করে আমরা জানলাম। আচ্ছা, যদি এর মধ্যে কোনো লব্ধ একক কি করে তৈরি হয় জানতে হয়, তাহলে আমাকে কমেন্ট করো, কোন লব্ধ এককটা কি করে তৈরি হয় জানতে চাইছো, সেটা আমি জানিয়ে দেবো। আচ্ছা, তারপরে মেট্রিক পদ্ধতি জানলাম, কেন মেট্রিক পদ্ধতি বলা হয়, মেট্রিক পদ্ধতির কি সুবিধা সেটা আমরা জানলাম। মেট্রিক পদ্ধতিতে যে সাফিক্স বা প্রিফিক্স গুলো ইউজ হয়, যেগুলো ইউজ করে কোনো এককে ছোট বা বড় আকারে প্রকাশ করা যায়, সেটি আমরা জানলাম, ঠিক আছে? এবং তার একটা শর্টকাট আমরা পড়লাম কি, ম্যাগি টেপা ইজি। ওকে, চলো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট লেকচারে দেখা হবে। হোপফুলি সবাই ভালো থাকবে।